লকডাউন কবে উঠবে তার নিশ্চয়তা বা সরকারি নির্দেশিকা এখনো পর্যন্ত আমাদের কাছে মেলেনি। তো অনলাইন ক্লাস চলছে মেদিনীপুর কুইজ কেন্দ্রের পক্ষ থেকে। তো আজকে আমি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায়ে সংঘবদ্ধতার গড়ার কথা যে তিনটি টপিক রয়েছে, মহাবিদ্রোহ, প্রকৃতি, সভা সমিতির যুগ এবং লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ, আজকে আমি এই চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় যে টপিকটি রয়েছে সভা সমিতির যুগ, এটি পড়াবো। তো সভা সমিতি বলতে বোঝায় রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক প্রতিষ্ঠান। 19 শতকের দ্বিতীয় ভাগে বিভিন্ন ভাবে মানুষদের মধ্যে রাজনৈতিক চেতনা জাগ্রত হয়। সেই রাজনৈতিক চেতনা যে সমৃদ্ধি হয় তার ফলশ্রুতি হলো বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান। এই কারণে অনিল শীল এই 19 শতকের 3 দশক থেকে 1830 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত বিশেষ সময়কালকে অনিল শীল, প্রখ্যাত ঐতিহাসিক অনিল শীল, সভা সমিতির যুগ বলে অভিহিত করেছে। তো এই সভা সমিতিতে মূলত তোমাদের সিলেবাসে 4টি সভা সমিতির কথা বলা হয়েছে। একটি হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা, 2 নম্বর হলো জমিদার সভা, 3 নম্বর হিন্দু মেলা এবং 4 নম্বর হলো ভারত সভা। মোটামুটি ভাবে এই 4টি সিলেবাসের মধ্যে রয়েছে। এছাড়াও নানা রকম সভা সমিতি গড়ে উঠেছিল, কিন্তু সিলেবাসের মধ্যে এই 4টি রয়েছে। তো সভা সমিতি, প্রথম যেটা জানবো, সভা সমিতিটা গড়ে ওঠার তাগিদটা, বৈশিষ্ট্য বা চরিত্র বললে প্রথম যেটা জানবো আমরা, উচ্চবিত্ত দ্বারা পরিচালিত। অর্থাৎ এই সময় মানুষেরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিল এবং যে সমস্ত মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষরা ছিল তারা এই পাশ্চাত্য শিক্ষায় ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে এরকম রাজনৈতিক সংগঠনগুলি তৈরি করেছিল। তাহলে কাদের দ্বারা পরিচালিত? উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত, এবং সেই সঙ্গে মনে রাখবে শহুরে উচ্চবিত্ত, গ্রামের মানুষের কোনো প্রভাব ছিল না। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক চেতনা। প্রথম দিকে যে সভা সমিতিগুলি গড়ে উঠেছিল, যেমন জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, এই সমস্ত সভা সমিতিগুলি কিন্তু খুব একটা রাজনৈতিক চেতনা সমৃদ্ধি ছিল না, বা রাজনৈতিক চেতনা জাগ্রত হয়নি। কিন্তু যদি 1876 খ্রিস্টাব্দে ভারত সভা ধরা যায়, সেটা কিন্তু রাজনৈতিক চেতনার বৃদ্ধিতে অনেকটা কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল। এবং 3 নম্বর জাতীয়তাবাদী মনোভাব। এক্ষেত্রেও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এই ভারত সভাটি ব্রিটিশ সরকারের অপশাসনের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এবং সোচ্চার হয়েছিল। এবং তাহলে সভা সমিতির বৈশিষ্ট্যের মূল ভাবনাটা কি? না, 1 নম্বর হচ্ছে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের দ্বারা পরিচালিত, রাজনৈতিক চেতনা খুব বেশি জাগ্রত হয়নি ভারত সভা ছাড়া। আর কি জান না, এখানে আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা ছিল। অর্থাৎ হিন্দু মুসলিমের মধ্যে একটা ঐক্যের ভাব ছিল এই সভা সমিতির মধ্যে। এরপরে যে জানবো সীমাবদ্ধতা। এখানে জানবো এই সভা সমিতিগুলো যে প্রতিষ্ঠিত হয়েছিল, সভা সমিতিগুলো শহুরে মানুষ, শহুরে উচ্চবিত্ত মানুষদের মধ্যে একটা প্রভাব বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও গ্রামের কৃষক বা শ্রমিক এরা কিন্তু খুব একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি। তাই এই জায়গায় কিন্তু একটি দুর্বলতা বা সীমাবদ্ধতা সভা সমিতির রয়েছে। যে রাজনৈতিক প্রতিষ্ঠানটি পড়ব বা সভা সমিতির মধ্যে প্রথম যেটি পড়ব, বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটি হলো ভারতবর্ষের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, যা সে প্রতিষ্ঠা হয়েছিল 1836 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর। এটি প্রতিষ্ঠা করেছিলেন কারা? না, কালীনাথ রায়, দ্বারকানাথ ঠাকুর প্রমুখ। এই প্রতিষ্ঠানটি প্রথম সভা যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি হলেন গৌরীশঙ্কর তর্কবাগীশ। গৌরীশঙ্কর তর্কবাগী এই সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এই বঙ্গভাষা প্রকাশিকার মধ্যে, নামটার মধ্যে রয়েছে বঙ্গভাষা, অর্থাৎ বাংলাকে নিয়ে একটা যুক্ত রয়েছে। ব্রিটিশরা যখন ঘোষণা করলো 19 শতকের প্রথমের দিকে, যখন ঘোষণা করলো যে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষায় যারা শিক্ষিত হবে তাদের ক্ষেত্রে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে বা ঔপনিবেশিক কার্যকলাপে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা বা গুরুত্ব দেওয়া হবে।
তাই বাংলার শিক্ষিত এবং উচ্চবিত্ত মানুষেরা বাংলা ভাষাকে বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা ইত্যাদিকে বাঁচানোর জন্য তারা এই সভাটি তৈরি করেছিল বা এই সংগঠনটি তৈরি করেছিল। পরবর্তীকালে বিভিন্ন রকমের রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক চেতনা জাগ্রত করার জন্য এই বঙ্গভাষা প্রকাশিকা সভা নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে। দ্বিতীয় যে সভা সমিতিটি আমরা জানব সেটি হলো জমিদার সভা, যেটি গড়ে উঠেছিল 1838 খ্রিস্টাব্দে 12ই নভেম্বর। এর প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব এবং প্রসন্ন কুমার ঠাকুর। এই রাধাকান্ত দেব ছিলেন এই সভার প্রথম সভাপতি এবং প্রথম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এই জমিদার সভা নামের মধ্যেই বুঝতে পারছো যে জমিদারদের সভা ছিল, অর্থাৎ যাদের জমি ছিল, পরবর্তীকালে বলা হয়েছিল শুধু জমিদার নয়, যাদের জমি ছিল তারাই এই সভার সদস্যপদ গ্রহণ করতে পারত। তাই মোটামুটি ভাবে এই জমিদার এবং প্রজাদের স্বার্থ রক্ষাই ছিল এই সভা একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বা লক্ষ্য। জমিদার সভার উদ্দেশ্য ছিল 1 নম্বর, যে নিষ্কর জমি, সেই নিষ্কর জমিকে কর ভার প্রত্যাহার করে নেওয়া, এবং 2 নম্বর উদ্দেশ্য ছিল জমিদার ও প্রজাদের অধিকার প্রতিষ্ঠা করা। মোটামুটি ভাবে এই দুটি উদ্দেশ্য ছিল প্রধান জমিদার সভা। আর একটা কথা বলে রাখি, এই জমিদার সভাই ভারতীয় রাজাদের কাছে এক প্রকার শিখিয়েছিল কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আবেদন নিবেদনের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হওয়া যায়, প্রতিবাদ জানানো যায়। এটা এই জমিদার সভার কাছ থেকে শেখা গিয়েছিল। এরপর আসছি 3 নম্বর, অর্থাৎ 3 নম্বর একটি সংগঠন হিন্দু মেলা। এটা ভেবে বসো না যে হিন্দু মেলা মানে শুধুমাত্র হিন্দু। অ্যাকচুয়ালি এটা যে সময় তৈরি হয়েছিল 1867 খ্রিস্টাব্দে, তখন কিন্তু এই হিন্দু বা মুসলমান এরকম জিনিসটা ছিল না। তো মোটামুটি রাজনৈতিক সংগঠন হিন্দু মেলা, এটি চৈত্র সংক্রান্তি তৈরি হয়েছিল বলে এটাকে আবার চৈত্র মেলা নাম প্রথমে বলা হয়েছিল। পরবর্তীকালে 1870 খ্রিস্টাব্দে এটি হিন্দু মেলা নাম পায়। তো এটি প্রতিষ্ঠা ছিল 1867 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতা কে ছিলেন না রাজনারায়ণ বসু, তিনি সভাপতি ছিলেন। নবগোপাল মিত্র ইনি মানে মূল প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র, তিনি সহ সম্পাদক ছিলেন। আর জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। এই নবগোপাল মিত্র, এনাকে আবার ন্যাশনাল নবগোপাল মিত্র বলা হতো। তার কারণটা কি না, ইনি যে সমস্ত সভা বা সংগঠন বা লেখা যাই বলে না কেন, এনার প্রত্যেকটা কর্মকাণ্ডের সঙ্গে একটা জাতীয়তাবাদী ভাবধারা ছিল। সেই জন্য নবগোপাল মিত্রকে ন্যাশনাল নবগোপাল মিত্র বলে অভিহিত করা হয়েছিল। আর এই হিন্দু মেলার বার্ষিক একটি মুখপত্র ছিল, যে মুখপত্র দ্বারা তাদের উদ্দেশ্য বা গুরুত্ব বা তাৎপর্য বিশ্লেষণ করত। সেই হিন্দু মেলার মুখপত্রটার নাম ছিল ন্যাশনাল। এটা খুব শর্ট কোশ্চেন পরীক্ষা করে। এই হিন্দু মেলা উদ্দেশ্য কি ছিল? মূলত হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা। আর এখানে একটা কথা বলে রাখি, উদ্দেশ্যের মধ্যে ছিল যে ভারতবাসীদের নিজেদেরকে আত্মনির্ভরশীল করতে হবে। আত্মনির্ভরশীল এই জন্যই বলা হয়েছে যে এই সময় ভারতবাসীরা চেয়েছিল ব্রিটিশদের শিক্ষা, ব্রিটিশদের সংস্কৃতি, এগুলোকে ব্রিটিশদের পণ্য, এগুলোকে পুরোপুরিভাবে ত্যাগ করে ভারতীয়রা নিজেদের আত্মনির্ভরশীল হওয়ার কথাও কিন্তু বলেছিল এই হিন্দু মেলা। এছাড়াও তাদের দেশীয় ভাষার উপর গুরুত্ব আরোপ করা, পাশ্চাত্য সংস্কৃতির প্রসারণ করা এবং দেশবাসীকে দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত করাই ছিল এই হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য এবং কার্যাবলী। এবং এই হিন্দু মেলা সামাজিক বা শারীরিক কসরত বা শারীরিক শিক্ষার উপরও কিন্তু একটা গুরুত্ব আরোপ করেছিল। তাই জন্য ভারতীয়দেরকে বিভিন্ন জায়গায় কি করা হয়েছিল না, যোগ ব্যায়াম, লাঠি খেলা, এই সমস্ত কিন্তু এই মেলাতে প্রদর্শিত হতো। তারপরে দেশীয় শিল্প, দেশীয় সংস্কৃতির উপর এই হিন্দু মেলা কিন্তু জোর দিয়েছিল। এরপর আমরা সভা সমিতির যুগে লাস্ট যে রাজনৈতিক প্রতিষ্ঠানটির কথা জানবো সিলেবাসের মধ্যে, সেটি হচ্ছে ভারত সভা। প্রাক কংগ্রেস যুগে বা কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগে ভারতের বৃহত্তম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল এই ভারত সভা, যার জন্ম হয়েছিল কলকাতার অ্যালবার্ট হলে একটি জনসভার মাধ্যমে, যার প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, যেটি প্রতিষ্ঠা 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই। এর সুরেন্দ্রনাথ ব্যানার্জি
এই পাশে তিনি পেয়েছিলেন শ্রীনাথ শাস্ত্রীকে, আনন্দমোহন বসুকে এবং দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে। এর সম্পাদক কে ছিলেন? না, এই সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। তো এই ভারত সভা ভারতবর্ষের একটি বৃহত্তম রাজনৈতিক প্রতিষ্ঠান, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে যেটা আমি বললাম, এই ভারত সভার কিন্তু উদ্দেশ্য ছিল অনেক কিছুই, বা এটা কিন্তু ভারতবাসীদের কাছে ইংরেজদের বিরুদ্ধে প্রথম একটি সোচ্চার বা প্রতিবাদ জানিয়েছিল তীব্রভাবে ব্রিটিশদের বিরুদ্ধে, সেটি হল ভারত সভা। এই ভারত সভার মূলত উদ্দেশ্যগুলি কি ছিল? না, এক নম্বর ছিল রাজনৈতিক প্রয়োজনে জাতি, ধর্ম এবং গোষ্ঠীগুলোকে এক করা, এবং 2 নম্বর উদ্দেশ্য দেশব্যাপী একটা শক্তিশালী জনমত গড়ে তুলতে চেয়েছিলেন এই ভারত সভা। মানে সমগ্র দেশব্যাপী দেশের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে মধ্যে একটা শক্তিশালী জনমত তৈরি করতে চেয়েছিল এই ভারত সভা। 3 নম্বর মানুষকে গণ আন্দোলনে সামিল করতে চেয়েছিল, এবং 4 নম্বর ধর্মের মধ্যে ভেদাভেদ বা ধর্মের মধ্যে বৈষম্য এটা দূর করতে চেয়েছিলেন। তাই হিন্দু মুসলমানের মধ্যে একটা ঐক্যবোধ করতে চেয়েছিল এই ভারত সভা। আরেকটা কথা বলে রাখি, এই ভারত সভা যে প্রতিষ্ঠা হয়েছিল, ভারত সভা বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশদের যেগুলো প্রচার করেছিল, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন বলো, দেশীয় ভাষার সংবাদপত্র আইন বলো, সেগুলোর তীব্র প্রতিবাদ জানিয়েছিল। ব্রিটিশরা ঘোষণা করেছিল যে কোনো নাটক পরিবেশনের আগে সেই নাটকের পাণ্ডুলিপি তাদেরকে দিতে হবে, তারপর সেরকম প্রয়োজন হলে অনুমতি দেবে। এছাড়াও দেশীয় ভাষার সংবাদপত্র, কোন সংবাদপত্র প্রকাশ হবে সেটাও ব্রিটিশদের অনুমতি প্রয়োজন। এগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিল, এবং সেক্ষেত্রে ভারত সভা কিন্তু সফল হয়েছিল। এরপর ভারত সভা যার জিনিসটার উপর তীব্র প্রতিবাদ জানিয়েছিল সেটি হলো ইলবার্ট বিল। এই ইলবার্ট বিলে বলা হয়েছিল যে ভারতীয়রা বিচার কার্য করতে পারবে, ইউরোপীয়দের বিচার করতে পারবে। ইলবার্ট বিলে বলা হয়েছিল বিচার বিভাগে কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকবে না। কিন্তু এই ইলবার্ট বিলে তীব্র প্রতিবাদ জানিয়েছিল শ্বেতাঙ্গরা, অর্থাৎ ব্রিটিশরা বলেছিল না, ভারতীয়রা ইউরোপীয়দের বিচার কার্য করতে পারবে না। তো পাল্টা ভারত সভাও কিন্তু এর প্রতিবাদ জানিয়েছিল যে বিচার বিভাগে বৈষম্য নয়, ইউরোপীয়রা যেমন ভারতীয়দের বিচার করতে পারবে তেমনি ভারতীয়রাও ইউরোপীয়দের বিচার করতে পারবে। এরকম তারাও এই ইলবার্ট বিলের সপক্ষে একটা আন্দোলন চালু করেছিল। এই হলো মোটামুটি ভারত সভা, জমিদার সভা, হিন্দু মেলা এবং বঙ্গভাষা প্রকাশিকা সভা নিয়ে তোমাদের সভা সমিতির যুগ। এই সভা সমিতির যুগ তোমাদের ক্লাসটা কেমন লাগলো তা জানিও।